গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে আলোচনা, আমরা প্রত্যেকেই জানি বিষয়টা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। গুজব একটা সামাজিক ঘটনা, যেখানে কোনো তথ্য বা গল্প সত্য কিনা তা যাচাই না করে দ্রুত ছড়িয়ে পড়ে, এবং এই ছড়িয়ে পড়ার কারণে অসত্য বা আংশিক সত্য যে তথ্যগুলো থাকে সেটা আমাদের সমাজ জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বিরূপ প্রভাব ফেলে। তো এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এর থেকে কিভাবে আমরা আমাদের জীবনকে আমাদের সার্বিক উন্নতির জন্য আমরা এর থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি, বিস্তারিত বিষয় আমরা স্যারের কাছে শুনবো। আমি অনুরোধ করছি আমাদের অত্র একাডেমির সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুর খান স্যারকে। স্যার, আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা জয়েন করেছেন। আজকে একটা অস্বাভাবিক টাইম, অবশ্য আপনার আমাদের রাত্রে প্রোগ্রাম থেকে দিনে চলে আসছে। সবাই অনেকে সময়ের ব্যাপারে একটু 19-20 অনেকের হয়েছে। আমাদেরও অ্যাকচুয়ালি আমার টাইমিংটাও একটু অড টাইম। আমার অ্যাকচুয়ালি দিসে প্রেয়ার টাইম ছিল, তারপরেও আমি জাস্ট আপনাদের সুবিধার্থে অর্থাৎ বাংলাদেশের টাইমের সাথে ম্যাচ করে নিয়ে আমি আমাকে অ্যাডজাস্ট করেছি। কারণ একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা নিজে চেঞ্জ করতে পারি, আরেকজনকে চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমি যদি উদাহরণ হতে না পারি, তো আপনারা কিভাবে উদাহরণ হবেন? আপনারা হতে পারবেন না। অর্থাৎ একাডেমির তরফের থেকে, আমাদের একাডেমির সবাই আমরা চেষ্টা করি যে আমাদের সাথে যারা জড়িত আছেন এবং বিশেষ করে আমাদের ছাত্র ছাত্রী যারা আছেন, তাদের যে মানবিক যে গুণগুলোকে বের করে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কাজ করে যাচ্ছি, যেটা সাধারণত এখনকার যুগে এ সময় সাধারণত খুব একটা হচ্ছে বলে আমার মনে হয় না। তো আমরা সেই জন্য সেটাকে ফোকাস করে নিয়ে প্রত্যেকে জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে আপনাদেরকে সম্পৃক্ত করে আপনাদেরকে আরো ব্যাপকভাবে আপনাদের মধ্যে উন্নতি সাধন করা সম্ভব। এখানে আমাদের যে আজকের আলোচনা, যেটা হচ্ছে গুজব আর দ্য রিউমার। আপনারা হয়তো প্রতিবারই ভাবেন যে এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে। ঠিক আছে, আমরা বিভিন্ন আপনাদের চিন্তা চেতনার উপরে বেস করে নিয়ে আপনারা কি ধরনের সমস্যা মোকাবেলা করছেন, আপনাদের মনের মধ্যে কি কথাগুলো উদয় হচ্ছে, সেগুলোকে আমরা মাথায় রেখে নিয়ে আমরা চেষ্টা করি সেই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করার জন্য। আজকের আলোচনাটা আমাদের একজন যারা জয়েনার, তার রিকোয়েস্টেই আমি এই প্রোগ্রামটা আমি এটাকে সেট করেছি। অবশ্য 1 মাস আগে আমাকে জানিয়েছে যে স্যার, আপনারা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন তাহলে আমাদের এটা উপকার হবে। যদি বা সাবজেক্টটা আমাদের এর বাইরে, কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমরা পৃথিবীতে প্রায় 8.5 বিলিয়ন মানুষ আমরা আছি, এবং এই 8.5 বিলিয়ন মানুষ কিন্তু এক একজন কিন্তু এক এক ধারার, এক এক চিন্তার, এক এক প্রবাহ নিয়ে চলে। তো সাধারণত আমরা চেষ্টা করি আমাদের মধ্যে কিছু কিছু মানুষকে এক ধরনের চিন্তা ভাবনা করে একটা গোষ্ঠীর মাধ্যমে থেকে নিয়ে আমরা একটা পরিবার অথবা সমাজ অথবা দেশ হিসেবে আমরা চলার চেষ্টা করি। তো এই যে বিষয়গুলা যে আছে, এই বিষয়গুলা আমাদের, আপনারা যারা ডাক্তার, বিশেষ করে আমি বলবো যে আজকের এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা কিন্তু অত্যন্ত গভীরভাবে সাজানো হয়েছে। আমি অনেক রিসার্চ করেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এটাকে দেখেছি এবং চেষ্টা করেছি যে একাডেমিক ওয়েতে সাধারণভাবে এর অর্থগুলো বুঝিয়ে আপনাদের কাছে আমি নিয়ে আসবো। এই আলোচনা করতে গেলে 4-5 দিনও শেষ করা সম্ভব না, কিন্তু আমার মনে হয় যারা সুস্থ এবং স্বাভাবিক জীবন যারা আপনারা পালন করতে চান, তাদের নিয়ম চলতে চান, আপনার অসুস্থতার মধ্যে পড়তে না চান, এবং আপনাদের পরিবারের মধ্যে সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে থাকতে পারেন, এর জন্য বিশেষ করে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা সেভাবে সাজাচ্ছি। তো গুজবটা একটা বিশাল বিষয় এখন আমাদের এখানে ছড়িয়ে গেছে। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার কিন্তু এখন যেহেতু আমার অবকাশ সময়ের মাঝখানে আমার কাছে প্রচুর জিনিস আমার চিন্তার মধ্যে আসে, আমি আমাকে রিফ্লেক্ট করি আমার পাস্ট, যে আমার কর্মজীবনে আমি কিভাবে জীবন আমি অতিবাহিত করেছি, কিভাবে আমার প্রোগ্রেস আসছে, কিভাবে আমি কোথায় কার সাথে কমিট করে নিয়ে সে কমিটমেন্ট রাখতে পারছি কিনা, অথবা পারলে তার বেনিফিটটা আমার কি আসছে, আমার মনের প্রশান্তি কোত্থেকে আসছে, এগুলা বিভিন্ন জিনিস মাথায় আমার ঘুরে, সেগুলোকে আমি চিন্তা করি যে এগুলা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কিভাবে আপনি এগুলাকে ম্যানেজ করেন। তো কিভাবে যে ম্যানেজ করি এই জিনিসটা যদি আপনি বলতে হয়,
ফাউন্ডেশনটা আমাদের তৈরি করতে হবে। আমরা গোড়া পত্তন যদি না করি, ফাউন্ডেশন যদি তৈরি করতে না পারি, আমরা হঠাৎ করে একটা কথা বলবো, আপনারা দেখবেন যে কথাটা আপনাদের বিশাল এক কঠিন আপনার হয়ে আসবে। যেরকম আমরা লাস্ট সেশনে ছিল আমাদের যেটা হচ্ছে এনএলপি, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এনএলপি একটা এমন একটা সাবজেক্ট যেটা সাধারণত আমাদের অনেকেই জানেন না। এটা সাধারণত বড় বড় কোম্পানিতে আপনার এদের ট্রেনিং করানো হয়। ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার যারা কোম্পানিকে চালায়, কোম্পানি চালাতে গেলে যে মানুষের দরকার হয়, সে মানুষ সম্বন্ধে তাদের গবেষণা যাদের মধ্যে না থাকে তারা কিন্তু সফলভাবে একটা কোম্পানি চালাতে পারে না। তো মানব সম্পদ সমৃদ্ধ করার জন্য যারা একে ড্রাইভ করে তাদের জন্য এনএলপি ইজ এ সাবজেক্ট। এবং তারা তার এমন একটা ব্যক্তিত্ব তার মধ্যে তৈরি করে মানুষ তাদের জন্য মুগ্ধ হয়ে থাকে, তাদের পিছু দৌড়ায়। কিভাবে আপনি ভাবেন যে মানুষটা এত সফল, এত সুন্দর করে কথা বলে, কেন মানুষ তার দিকে আকৃষ্ট হয়? পিছনে কাজ হয়। আমি একটা কথা সবসময় বলি যে আপনি যদি ইফ ইউ ডোন্ট শার্পেন ইউর অ্যাক্স, আপনি যদি কুড়োল যদি না শার্প করেন, 2 দিন কাটার পরে কিন্তু সেটাতে কাটবে না। আপনি যত বড় সার্টিফিকেট আপনি নেন না কেন, ইউনিভার্সিটি হোক, যেখান থেকে আপনি নেন না কেন, যদি আপনি সেটাকে প্রতিনিয়ত শার্পেন না করেন, ধার না দেন, তাহলে কিন্তু আপনি কাটবেন না। তখন ভাববেন যে আমি এত লেখাপড়া করলাম, এত জ্ঞান আমার আছে, এত পরিশ্রম আমি করছি, কেন আমার পরিবর্তন আসছে না? ঠিক আছে? তো যা হোক, আমাদের যেহেতু সাবজেক্ট অনেক বড়, আমি আপনাদের আবার ধন্যবাদ দিচ্ছি। আবুধাবি থেকে আপনারা যারা এই অসময়ে, বিশেষ করে এখন বাংলাদেশে প্রায় 3:15 অথবা 3:30 নাগাদ হয়ে গেছে, এখন সাধারণত রোজার মাস, অনেকে টায়ার্ড, কিন্তু তারপরে যারা জয়েন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে নিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আর এই আলোচনা শুরু করার সাথে সাথে একদম খুবই একটা লাইভলি একটা ঘটনা আমি 2 দিন আগে আমার একজন সিনিয়র এখানকার এক বিদেশি ভাইয়ের কাছ থেকে আলোচনার মাঝখান থেকে জানলাম, যে রিটায়ার্ড পারসন, যে আমরা এর আগেও অনেকেই শুনেছি যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, আমার সন্তানরা আমাদের বাধ্য না। ঠিক আছে? আমরা কিন্তু এই কথা কিন্তু এর মধ্যে আমরা এর আগে অনেকভাবে সন্তান পালন সম্পর্কে বিভিন্ন যে প্র্যাকটিস সম্বন্ধে আমরা আলোচনা করেছি, কিন্তু এর গোড়ার ভিতরের কথাটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা শুনেছেন আমাদের রিয়েল হোমিওপ্যাথি নিয়ে আমরা যে কাজ করি, জেনেটিক্স একটা ইনফ্লুয়েন্স আমাদের কিভাবে আসে সেটা নিয়েও কিন্তু গবেষণা আছে, এবং তার বিশেষ করে তার অসুখ না, মানুষটা নিয়ে আমাদের কাজ করা হয়। মানুষের চিন্তা চেতনা, তার প্রবাহগুলোকে সেট করে নিয়ে যে যত ভালো মানুষ বুঝতে পারবে, তার মনের ভিতরের কথাগুলো বুঝতে পারবে, তার নিউরন সম্বন্ধে যার যত ধারণা আসবে, সে একজন সফল ডাক্তার আসবে। আর এই ডাক্তার যদি ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে যদি কাজ করার চেষ্টা করেন, যে আমি এখান থেকে পয়সা উপার্জন করে আমি আমার ফুর্তির লাইফ অথবা আমার সোকল্ড অ্যারোস্টিকেট লাইফ লিড করব, তাদের জন্য ডাক্তারি পেশা একেবারেই প্রযোজ্য না। যা সাধারণত হ্যানিম্যান, আপনাদের কাছে যারা পড়েছেন দেখবেন। তো ওই মনোবৃত্তি তৈরি করতে না পারলে ডাক্তারি পড়া অথবা মানব সেবার জন্য চিন্তা না করাই ভালো। তো এই ঘটনাটা আমি আপনাদের একটা বলে দিচ্ছি, যে এটা নিয়ে হয়তো আমরা পরে একটা আলোচনা করতে পারবো। এবং সেটা আমি জানতাম, কিন্তু সে একজন সিনিয়র, প্রায় 80 বছর বয়সের একজন গভর্নমেন্ট টপ অফিসিয়াল, রিটায়ার করার পরে। তো আমরা সাধারণত মানে নামাজের পরে হয়তো বসলাম, গল্প করি, তার সাথে আমার কাজই হচ্ছে সিনিয়র লোক দেখলে তার পাশে যে বসা। আমার একটা কাজ হচ্ছে, আমি চুরি করি মানুষের আইডিয়া, চিন্তা চেতনাকে চুরি করি। তার মায়াটা কি? অর্থাৎ সে কি করতেছে, কেন সে এত ডিসিপ্লিন আছে, এত বছর বয়সে সে অসুস্থ না, এত বছর বয়সে মিষ্টি হাসতে পারে, এত বছর বয়সে মানুষকে জড়ায় ধরতে পারে, কারণগুলো কি? এটা আমার একটা কৌতূহলের থেকে আমি সবসময় যারা সিনিয়র লোক, ছোটবেলা থেকে আমার অভ্যাস আছে আমি সিনিয়রদের সাথে চলাফেরা করি। তো উনি ওনার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা বললো, আমি সেই ঘটনাটা দিয়েই আমি শুরু করি এবং তারপরে আমরা চলে যাবো আলোচনায়। উনি বলতেছিলেন ওনার একজন সিনিয়র, উনি একজন টপ গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন মিনিস্ট্রিতে অ্যাজ এ সেক্রেটারি। তো ওনার যে সিনিয়র, যে ওনাকে জিজ্ঞেস করতেছে, হেই তোমার ছেলে মেয়েরা এত তোমার বাধ্য কেন, যাই বলো তাই শুনে, কোনো রকমের বেয়াদবি নাই, সব সময় খুব ডিসিপ্লিনি ওয়েতে চলে, আবার দেখি যে যা বলো তাই শুনে। আর আমি দেখো এত সিনিয়র, এত কিছু আমার ছেলে মেয়েদের দেওয়ার পরে কিন্তু আমার ছেলে মেয়েরা কেউ আমার কথা শুনতে চায় না, আমার পরিবারের কারোর কথা শুনতে চায় না। ঠিক আছে? যখন এই কথাটা বলছে, তো উনি একদম সহজ, যে ভদ্রলোকে আমি কথা বলছিলাম 2 দিন আগের কথা, উনি বলতেছে যে ওরা একটা অন্য ভাষায় বলছে, আমি বলতেছে যে আমি আমার সন্তানদেরকে হারাম খাওয়াই না।
আপনারা যারা হারাম সম্বন্ধে অনেক বুঝবেন, কিন্তু হারামের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অবৈধ উপায়ে উপার্জিত অর্থের যে কামাই যেটা হয় সেটা থেকে আমার সন্তানদেরকে আমি কোনো সময় খাওয়াই না, অর্থাৎ তার জীবন ব্যবস্থা এবং চলাফেরার জন্য আমি কোনোভাবে দেই না। এটা কিন্তু খুব গভীর একটা বিষয়। এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষের মেইন কষ্টের কারণটা হচ্ছে সেটা। আর এ কথা বলার সাথে সাথে তার সিনিয়র যে অফিসার সে তো তারপর রাগ করে বসলো। সে রাগ করে বললো, তুমি কি বলতে চাও যে আমি আমার সন্তানকে হারাম আমি কামাই করি সেটা খাওয়াচ্ছি জন্য আমার সন্তান মানে না? মানে সে একটা তার ইগোতে লাগছে। তখন সে সহজ মানুষ বলছে, স্যার আমার তো কথা সেটা না, আমার কথাটা হচ্ছে যে আমি আমাকে যেভাবে দেখেছি আমি চেষ্টা করেছি যে আমার উপার্জিত অর্থ থেকে এই অর্থের থেকে আমার সন্তান এবং পরিবারকে পরিচালনা করেছে। যদিও বা বিভিন্ন টেম্পটেশন আমার কাছে ছিল, আমি সরকারি কর্মচারী, আমার কামাইয়ের অনেক সোর্স থাকার পরে আমি কোনোদিন নেইনি, যার জন্য আজকে আমি শান্তিতে আছি, আমার সন্তান সেভাবে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত। তারপরে সে ভদ্রলোক আবারও বলতেছে, আর একটা কথা স্যার বলতে চাই, আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রীয়া, আমাদের কিন্তু খুব একটা কঠিন কথা বলতেছে, আমার স্ত্রী অপবিত্র অবস্থায় সন্তানকে কোনোদিন স্তন দান করে নাই, মানে দুধ খাওয়ায়নি। আমরা কেন দেখেন আমাদের এই ডিসকাশন ফোরামের মধ্যে চটকদার কথাবার্তা, সারপ্রাইজিং কথাবার্তা দিন, আমাদের কথা হচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্যই আমরা চেষ্টা করতেছি, আমাদের অভিজ্ঞতাগুলোকে নিয়ে আসতেছি, একটা করে নিয়ে আসতেছি। আর যারা বুদ্ধিমান মানুষ এগুলোকে শুনে বুঝে তাকে অ্যাপ্লাই করবে। তো তখন ওই ভদ্রলোক চুপ হয়ে গেলেন এবং পরে বললেন, দেখেন উনিও কথাটা বলছে আমিও জানি, কিন্তু আমার এই কথাটা একটা মেডিকেল টার্মস এটা প্রুভিং হয়, মায়ের মানসিক যে অবস্থা, তার খুশি আনন্দ পবিত্রতাই কিন্তু তার সন্তানের কাছে ট্রান্সমিট হয়, বাচ্চা পেটে থাকা অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায়, এমন কি সে যখন মায়ের মানে দুধ পান করে তখন তার এই ধারাটা কিন্তু সন্তানের মধ্যে প্রবাহিত হয় এবং সেটা জেনেটিক কোডের মধ্যে রেকর্ডের হয়। আমরা এই বিষয় নিয়ে আর এক সময় আলোচনা করব, সময় বিশাল, এটা বিষয় একটা বিষয়, আমাকে কিন্তু অনেকে বলেছেন। তো আমি অন্তত বলবো যারা এই ব্যাপারে উৎসাহী, আপনারা অনুগ্রহ করে এনে একটু আলোচনা করবেন, দেখবেন আবেগের বশবর্তী হয়ে কোনো জিনিসকে বলবেন না আমি জানি না এটা কোত্থেকে আসছে, কি রেফারেন্স আপনার আছে, এগুলো হচ্ছে সন্দেহপ্রবণ মন। আপনি যেটা শুনবেন রিফ্লেক্ট করেন, ট্রাই করে দেখেন, কাজে লাগলে লাগান, না লাগলে শেষ করে দেন, ঠিক আছে? আবার এইরকমই আরো অনেক কথা আছে আমাদের দেখেন, আলটিমেটলি আমরা আমাদের জীবন চলার পথে আমরা যদি আমাদেরকে সুন্দর মতো না সাজাই, চিন্তা যদি করতে না পারি, নিজেদেরকে অ্যাডপ্ট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আরেকজন একটা বিচক্ষণ ব্যক্তি বলতেছিলেন যে ইফ ইউ ডোন্ট লাভ ইউর স্পাউস ইউর নেইবার উইল। স্পাউস হচ্ছে আপনার স্বামী অথবা স্ত্রী। স্বামীর জন্য স্ত্রীকে যদি আপনি ভালো না বাসেন অথবা স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনার বুঝতে পারতেছেন তো, আপনার নেইবার মানে আপনার পড়শি কিন্তু তাদের টেক কেয়ার করবে। কত বড় কথা! আবার বলতেছে ইফ ইউ ডোন্ট লাভ ইউর এমপ্লয়, আপনি যদি আপনার কর্মচারীকে ভালো না বাসেন, ইউর কম্পিটিটর উইল, অর্থাৎ আপনার যে আপনার সাথে কম্পিটিশন যে করছে সে আপনার স্টাফকে নিয়ে চলে যাবে। কথাগুলো নোট করেন, আমার খুব ভালো লাগছে, কথাটা আমি সব নোট করে রেখেছি এখানে, আপনি যারা মনে করেন নোট করেন, আপনার কাজে লাগবে, চিন্তার বিষয়। ইফ ইউ ডু হোয়াট ইউ হ্যাভ স্টাডিড ইউ উইল সার্ভাইভ। আপনি যেটা লেখাপড়া করে আসছেন সেটা যদি আপনি চর্চা করেন, আপনি বেঁচে যাবেন, অর্থাৎ কোন রকম জীবনযাপন করতে পারেন। আপনি ইঞ্জিনিয়ারিং পাস করছেন, আপনি চাকরি পেয়ে গেলেন, আপনার কাছে জীবন চলে গেল। কিন্তু but if you do what you have not studied, যেটা আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন না, কিন্তু এমন কিছু বই পুস্তক পড়েছেন, এমন কোন কোর্স করেছেন, এমন কোন মানুষের সাথে মিশেছেন, যে প্র্যাকটিস করেছেন, ঠিক আছে, এটা যদি প্র্যাকটিস করেন, ইউ উইল বি দ্য লিডার। তাহলেই আপনি একজন নেতা বা লিডার যেটাকে বলে, আপনার সমাজের মধ্যে অথবা আপনার অর্গানাইজেশনের মধ্যে টপ পজিশন আপনি পৌঁছে যেতে পারবেন। যারা প্রত্যেকটা সফল ব্যক্তি কিন্তু প্রতি সপ্তাহে 2টো করে বই পড়ে। আপনি যত বিলিয়নার বলেন, ট্রিলিয়নার বলেন,
প্রত্যেকে কিন্তু বই পড়ে, আমাদের মধ্যে এই বই পড়ার অভ্যাস একবারেই নেই। আর কথা শোনা তো প্রশ্নই আসে না, আমরা খুব চটপট শর্টকাট আমরা নেওয়ার চেষ্টা করি। ইন মেডিকেল ফিল্ড, আবার দেখেন এই যে আমি কথা কিন্তু আগেই বলেছি, ইন মেডিকেল ফিল্ড নো ওয়ান ওপেন্স দ্য সিরিঞ্জ, ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ বিফোর দ্য পেশেন্ট ওপেন দ্য পার্স। অর্থাৎ ডাক্তার সাহেব কিন্তু, ডাক্তাররা কিন্তু পকেটে আপনার পয়সা না থাকলে কিন্তু ইনজেকশন দেওয়ার জন্য সিরিঞ্জের মধ্যে ওষুধ তুলবে না, মানে শর্টকাট কথা বলতেছে। অর্থাৎ ডাক্তাররা যদি যান বিনা পয়সার চিকিৎসা, সাধারণত এখনকার যুগে ডাক্তাররা করে না, খুবই অতি কতিপয় দুই একজন আছে যে রোগী দেখে তার পিছনে চিকিৎসা করে, খুবই কম, আমাদের মধ্যে দুই একজন আছে, ঠিক আছে। ফর এভরি সাকসেসফুল ম্যান, আমি একটু জাস্ট আপনাদের বলছি, আমি লিখে রাখছিলাম কথাটা আমি শেয়ার করতেছি। ফর এভরি সাকসেসফুল ম্যান দ্য ওয়াইফ বিকাম দ্য সেক্রেটারি। সফল ব্যক্তিদের স্ত্রী হচ্ছে তার ব্যক্তিগত সহকারী হিসাবে হয়। সফল মানুষ সেক্রেটারি হচ্ছে সফল, এবং তার স্বামীকে সবসময় সে সফলতার জন্য সে সেক্রেটারি হিসেবে, সহকারী হিসাবে সবসময় কাজ করবে। অ্যান্ড ফর এভরি ফেইল ম্যান, এবং প্রত্যেকটা ব্যর্থ মানুষ, দ্য সেক্রেটারি বিকাম দ্য ওয়াইফ। তার কাজের ওখানে সেক্রেটারি যে আছে, সে যখন যদি সে তাকে বিয়ে করে, তখন তার জীবনে সফলতা আসতে পারে না। অর্থাৎ এগুলো ছোট্ট ছোট ঘটনা, এগুলোকে অ্যানালিসিস করলে আপনার এই জিনিসগুলোকে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমার মনে হয় যে আমরা এই আলোচনার, আজকের গুজব আলোচনাটা খুব গভীর আলোচনা, রোজার মাস আমরা খুব চেষ্টা করব সময়ের মধ্যে শেষ করার জন্য। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আবার জড়িত হওয়ার জন্য। দেখেন এই গুজব জিনিসটা কিভাবে আসে সেটা নিয়ে আমরা আপনাদের স্লাইড দেখাচ্ছি। গুজব সম্বন্ধে দেখেন, আমরা প্রত্যেকের সময় আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সে আলোচনার যে মুখ্য যে বিষয়গুলো, সেটার প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করব। আমি আপনাদের আগেও বলেছি, আমরা ফাউন্ডেশন তৈরি করে করে আমরা আগাবো। আপনারা এখান থেকে আচমকা কোনো কিছু পাবেন না। আপনারা যদি শব্দগুলোর অর্থগুলো গভীরভাবে এবং সিরিয়াসলি বুঝতে পারেন, তাহলে কিন্তু কোনো সময় যে কথাটা বলবেন সে কথার মধ্যে আপনার ওয়েট থাকবে, আপনার রিফ্লেকশন সব কিন্তু পাবেন। এটা অঙ্কের মতো। গুজব সম্বন্ধে কি বলা হয়েছে? গুজব হলো কোনো ঘটনা সম্পর্কে লোক মুখে প্রচারিত সত্যতা যাচাইবিহীন কিছু কথা বা ব্যাখ্যা, ঠিক আছে। আর এই গুজব কিন্তু বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে অতীত ঘটনা নিয়ে প্রচারিত গুজবকে বলে ভূতাপেক্ষ গুজব। ভবিষ্যৎ ঘটনা নিয়ে প্রচারিত গুজবকে বলা হয় কি? ভবিষ্যৎপেক্ষ গুজব। সামাজিক বিজ্ঞানের ভাষায় গুজব হলো এমন কোন বিবৃতি যার সত্যতা অল্প সময়ের মধ্যে অথবা কখনোই নিশ্চিত করা সম্ভব হয় না। মানে চট করে গুজবটা একজন কেউ একটা সংবাদ দিয়ে দিল, আমরা কিন্তু চট করে এটাকে রিভিউ করে চেক করে ওটা দেখার মতো এত সহজ বিষয় না। যেমন আগেকার দিনে আমরা তো, এখন তো বিভিন্ন মোবাইল এবং ফেসবুক, বিভিন্ন রকম কমিউনিকেশন আছে। আগে কোনো কথা কেউ বলেছিল, একসময় শুনে আসছে, বা সেটা তো আপনি যে চেক করতে পারবেন না। অনেক পণ্ডিতের মতে গুজব হলো প্রচারণা একটা উপসেট মাত্র। সমাজ বিজ্ঞান এবং মনোবিজ্ঞান শাস্ত্রে গুজবের ভিন্ন ভিন্ন সংজ্ঞা পাওয়া যায়। গুজব অনেক ক্ষেত্রে ভুল তথ্য এবং অসঙ্গত তথ্য, এই দুই বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। ভুল তথ্য বলতে মিথ্যা ও বানোয়াট তথ্য। কেউ যদি বলে যে ভুল তথ্য, এটা মিথ্যা কথা এবং নিজের মন গড়া একটা কথা, এটাকে বলে ভুল তথ্য। আর অসঙ্গতি তথ্য বলতে বোঝায় যে এটা কিন্তু ইচ্ছাকৃত এবং ভ্রান্ত তথ্য উপস্থাপন। অর্থাৎ ইচ্ছা করে কাউকে আপনার খারাপ পজিশনে ফেলার জন্য যে আপনার কোনো জিনিসকে, তথ্য অথবা কোনো নিউজ আপনি প্রচার করলেন, অর্থাৎ মানুষটাকে অপদস্থ করার জন্য, তার ক্ষতি করার জন্য, একে বলে অসঙ্গতি তথ্য। ভুল তথ্য, অসঙ্গী তথ্য, দেখেন এটা রিসার্চ করতে যায়নি, আমরা বুঝলাম যে এই ভুলেরও গুজবেরও দুই টাইপের গুজব আছে। তো এগুলো আমাদের দেখেন একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝবো। অনেক সময় আমরা বলবো আরে গুজব, এটা নিয়ে কি আছে, আরে সোনার কি আছে, কি ব্যাপার আছে, গুজব তো আমরা জানি। এই মনোবৃত্তি যারা সব জানতা কিন্তু কিছুই জানে না, তাদের জীবনে দুর্বিষহ অবস্থা আসে। আপনি যেটা জানবেন ভালো করে জানেন, এবং সেটা আপনাকে নেক্সট লেভেলে আপনার প্রোগ্রেস করতে সাহায্য করবে। এখন দেখেন এই গুজবটা শুরু হয় কোত্থেকে? এটা কথা থেকে গুজবের সৃষ্টি হয়।
এবং এই দেখেন এই যে কান কথা, এই কেউ কানে কানে একটা কথা বললো, বা এটা আস্তে আস্তে ছড়াইতে 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 বিভিন্ন জায়গায় এটা চলে যায়। আর এই গুজবের বিষয়টা বাংলাদেশে কিন্তু ছড়াছড়ি আপনার ডে বাই ডে বাড়তেইছে। বিকজ হোয়াট? বিকজ অফ ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এর মাধ্যমে তারা প্রোগ্রেস করতেছে। আপনি এগুলো পড়ে নিতে পারবেন, আমার কাছে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। আমরা যাই নেক্সট। কান কথা থেকে গুজব কিভাবে আসে? ঘটনা ঘটেছে এর একরকম, কিন্তু উপস্থাপনা বিভিন্ন রকম। একটা ঘটনা একভাবে ঘটছে, কিন্তু আমি সেটাকে তুলে দিলাম অন্যভাবে। সাধারণত এই ধরনের সেশনের মধ্যে আমরা লাইভ সেশন যখন করি, আমরা গ্রুপ করে করে এই গুজবটাকে টেস্টিং করার জন্য কিছু প্র্যাকটিস আমরা করাই, কিন্তু এখানে তো করা সম্ভব না। 1 নাম্বার, 2 নাম্বার আমাদের সময় কম। তাহলে দেখা যাক আমরা যতটুকু পারি আমরা করি। কোনো ভবিষ্যতে যদি সুযোগ হয় আমরা লাইভ সেশন আপনাদের করাবো, যদি যখন আমি বাংলাদেশে আসি। শোনেন, শোনা কথা হয়ে যাচ্ছে অকাট্য সত্য। এই যে উদ্ভট কথা বা মন গড়া কথাবার্তা, কিন্তু এই কথাটা এমন ভাবে সার্কুলেট হয়, দেখা যায় যে তিল তাল হয়ে ছড়িয়ে পড়ছে সমাজে। কোন রকম বাজ বিচার ছাড়াই শোনা কথা শেয়ার করছে একে অপরের সঙ্গে। আমি শুনছি বলে দিলাম, আমি এটাকে জাস্টিফাই করলাম না। আর এভাবেই কান কথা থেকে সৃষ্টি হচ্ছে গুজব। শব্দটি ছোট হলেও এর পরিধি ও পরিণতি অত্যন্ত ব্যাপক ও ভয়াবহ। সমাজে গুজব নতুন কিছু নয়, এটি একটি প্রাচীন সামাজিক ব্যাধি, যা আগেও ছিল, এখনো আছে, শুধু এর ধরনটা বদলেছে। আগে গুজব একটি গণ্ডির মধ্যে থাকতো, ছড়াতে সময় লাগতো। এর উৎপত্তি স্থল ছিল কুসংস্কার কিংবা মিথ্যা তথ্য, যা যুগের পর যুগ মানুষ কথার উপর ভর করে চলত। কিন্তু বিশ্বায়নের যুগে যে আপনার ওয়ান ওয়ার্ল্ড, আপনার যে ইউনিভার্সাল যে এখন বর্তমানে যে ডেভেলপমেন্ট যে ভাবে আসছে, এই যুগে গুজবের উৎস, রং এবং ছড়ানোর ধরনও বদলেছে। আগে যেভাবে বলতো কান কথা এদিক ওদিক, এখন কান কথা বলার দরকার নাই, মোবাইলের মাধ্যমে আপনি এটা পাস করে দিতে পারছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে অপতথ্য। এই যে আপনার মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যার মনে যেটা যেভাবে আসে, তার যোগ্যতা থাক অথবা না থাক, সে মনে যা আসতেছে সেটাকে সে স্প্রেড আউট করতেছে। এবং দেখা যাচ্ছে সেই স্প্রেড আউটটা এত মিলিয়ন্স আপনার হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, সিন হয়ে যাচ্ছে। দেখেন, ভালো জিনিস শেখার জন্য কিন্তু আমরা 10 জন 20 জন মানুষকেও হাজারো চেষ্টা করে পাই না, কিন্তু এই যেটা মিথ্যা জিনিসটাকে অথবা বাজে একটা গপ্প জিনিসটাকে দেখার জন্য মানুষের কিন্তু টেন্ডেন্সি সব সময় রয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা হচ্ছে ডিফেক্ট ভিডিও। আপনারা দেখতেছেন তো, আপনারা অনেকে যারা টিকটক অথবা ইউটিউবে কি দেখেন সব প্রোগ্রাম গুলা, সেখানের মধ্যে একজনের ছবি আরেকজনে লাগিয়ে দিয়ে নিয়ে তার নামে অপতৎপরতা বিভিন্নভাবে চালাচ্ছে, যে খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই যে ঘটনাটা মিথ্যা অথবা গুজব। কারণ আমরা যখন এগুলো পাই, যদি ঠাট্টা মস্করা যদি হয়, ভুলটা হয়, আমরা এটাকে খুব সিরিয়াসলি দেখি না, আমরা বলে ঠিক আছে হাসাহাসি করে ছেড়ে দিলাম। কিন্তু এটা যে আমাদের উপর কতটুকু ইম্প্যাক্ট করতেছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। গুজবের প্রকৃতি দ্রুত বদলে গেলেও মানুষের চিন্তা পরিবর্তন তেমন হয়নি। এখন আপনি গুজব দ্রুত পেতে পারেন, কিন্তু আগেও কিন্তু এ ধরনের চিন্তা ছিল। ফলে কোনো যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু অবাধে শেয়ার করছে অনেকেই। আপনি দেখবেন না যে এই জিনিসটা পাঠাইছে, কে পাঠাইছে, কোত্থেকে পাঠাইছে, আর আমি কাকে পাঠাচ্ছি, ইট ইজ এ রাইট অর রং। এই মানুষটা যে পাঠাচ্ছে এটা কি তার জন্য উপকার হবে বা অপকার হবে, এটা চিন্তা না করে আপনি মনে করছেন, আপনি একটু হাসছেন, আপনাকে একটু কাতুকুতু লাগছে, আমি আপনার বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদেরকে পাঠিয়ে দিই। এগুলোর বিষয় কিন্তু অনেক কিছু আছে। আপনি ইনফরমেশন বিভিন্ন জায়গাতে আপনি পেতে পারেন, কিন্তু বি কেয়ারফুল অন দ্যাট, কাকে কোন অবস্থায় কোন ইনফরমেশন পাস করছেন, এবং এটা যদি কিন্তু হিতে বিপরীত হয় আপনার জন্যই ক্ষতিকর। এর মধ্যে কেউ জেনে বুঝে শেয়ার করছে, আবার কেউ না বুঝেই ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে দেশ ও সমাজে হানাহানি, বিশৃঙ্খলার হার অনেকটাই বেড়ে গেছে। তো আপনি বুঝতে পারেন আগে যে কান কথা ছিল এরকম, এই বাংলাদেশে ভুয়া তথ্য ছড়াছড়ির হার কিন্তু বেড়েছে। এই ভুয়া ইনফরমেশন, এটাকে চেক করার জন্য একটা প্রতিষ্ঠান আছে যাকে বলা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, রিউমার স্ক্যানারে তথ্যে বলেছে গত বছর 2024 সালে সোশ্যাল মিডিয়ার রেকর্ড সংখ্যক অর্থাৎ 2919টি ভুল তথ্য বা গুজব শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর আগের বছর অর্থাৎ 2023 সালে যেটা ছিল 1915।
ঠিক আছে, সেখান থেকে বেড়ে গেছে। এক বছরের ব্যবহারে রিউমার স্ক্যানার প্রায় 52% হারে এই ভুল তথ্য প্রবৃত্তির কথা বলছে। চলতি বছরের 20 জানুয়ারি পর্যন্ত আরো 160টি ভুল তথ্য বা গুজব শনাক্তের কথা বলছে প্রতিষ্ঠানটি। 2024 সালে রিউমার স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই সময়ে পুরোপুরি মিথ্যা বা ভুয়া ঘটনা সম্বলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে প্রায় 2028টি। এছাড়া বিভ্রান্তিকর রেটিং দেওয়া হয়েছে 553টি, বিকৃত রেটিং পেয়েছে 308টি, অধিকাংশ মিথ্যা এবং রেটিং পেয়েছে 3টি। শুধু তাই নয়, সার্কাজম বা কৌতুক হিসাবে হাস্যরসাত্মক ঘটনাকে বাস্তব দাবি পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট চেক করা হয়েছে 31টি। যাচাইয়ের পর অর্ধেক সত্যতা পাওয়া গেছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে মাত্র 2টি। এবার ভুয়া তথ্য কারা ছড়ায়, এটা বিষয় আছে না, আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কারা ছড়ায়, কেন ছড়ায়। এটা বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটি কারণে ভুয়া তথ্য ছড়ানো হয়। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক, ধর্মীয় ও দেশগত কারণে। আপনারা বুঝতেছেন, আমাকে এ নিয়ে এক্সপ্লেন করার দরকার নেই, যেহেতু বাংলায় আমি বলে যাচ্ছি, আপনারা বুঝবেন। পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিরোধী দলের কিছু পেলে কিংবা ধর্মীয় মতাদর্শের সঙ্গে মিলে গেলেই কোনো যাচাই ছাড়াই তারা গুজব ছড়িয়ে দেয়। এর মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ছড়ায়, আবার কেউ না বুঝে ছড়ায়। আবার অনেকে কোন ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটির দ্বারা প্রভাবিত হয়ে গুজব ছড়ায়। অনেকে আছে না, এই ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি উনি বলেছেন মানে এটাই সত্যি। ঠিক আছে, আপনারা নিজেকে প্রশ্ন করবেন। এছাড়া ব্যক্তিগত আক্রোশ থেকেও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা দেখা যায়। আবার যদি কারোর সাথে কারো শত্রুতামি থাকে, কাউকে অপছন্দ করেন, কাউকে ডাউন করতে চান, এর জন্যও কিন্তু অনেক সময় মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে অপদস্থ করার জন্য এই টেন্ডেন্সি দেখা যায়। দেশের গণমাধ্যমগুলোতে প্রচারিত প্রতিবেদনেও প্রায় ভুল তথ্য ছড়ানো হয়। গত বছর গণমাধ্যমে প্রায় 151টি ভুল তথ্য ছড়ানো তথ্য পাওয়া গেছে। এটা অল দিস ইনফরমেশন কালেক্ট ফ্রম দ্য মিডিয়া রাইট রিসোর্সেস। একটা ভুয়া তথ্য যেভাবে ডালপালা মেলে ছড়িয়ে পড়ে, ভুয়া তথ্য এটা কিন্তু মিথ্যা কিন্তু খুব দ্রুত, এর পাকা অনেক বড়। আপনি যদি সত্যি কথা বলেন, ভালো জিনিস বলেন, দেখবেন যে কেউ ওটা শেয়ার করতে চাচ্ছে না, কারণ চটক যদি না হয়। গল্প কি, আপনারা খেয়াল করবেন, গল্প হচ্ছে 95% মিথ্যা কথা, লাইজ, অর্থাৎ যা এক্সিস্ট করে না তাহাই গল্প। সত্যি কথা বলবেন, আপনি বলবেন যে এটা আমি জানি তো। আমি যদি বলি আপনি নিঃশ্বাস নেন, এটা কি হচ্ছে, এটা তো সত্যি কথা, এটা নতুন কি আছে। আর আমি যদি বলি আপনি নাক ডাকেন, হ্যাঁ তাই নাকি, এই ব্যাপার গল্প শুরু হয়ে গেল। এর পিছনের রহস্য, এই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, দেখা গেল এটা এত সেল হয়ে গেল, পিছিয়ে অনেক কারণ আছে, একসময় আমরা আলোচনা করব। সত্য তথ্য যতটা না দ্রুত ছড়ায়, তার চেয়ে বেশি দ্রুত ছড়ায় ভুয়া তথ্য। এবার চলে আসি, ভুয়া তথ্যে অসহিষ্ণুতা বাড়ে সমাজে। আপনি এই তথ্য যখন দিবেন, সমাজের মধ্যে বিভিন্ন স্ক্যাটার্ড এবং বিভিন্ন অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, একের সাথে অন্যের সম্পর্কের ক্ষতি হয়ে যায়, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। সম্প্রতি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক তরুণীকে টার্গেট করে, একটা মেয়েকে টার্গেট করে একটা অপপ্রচার চালানো হয়। প্রথম আলো নাম দিয়ে, দেখেন এই যে আছে না, দেখবেন আপনার ইউটিউবের মধ্যে অনেক সময় অনেকে আপনার নিউজ পেপার অথবা টেলিভিশনের লোগো দিয়ে নিয়ে এটা আপনার একটা ইনফরমেশন ছেড়ে দিচ্ছে, দিয়ে ফারিয়া নামের এক তরুণীর নাম ও ছবি ব্যবহার করে শিরোনাম দেওয়া হয়েছে পেটের ভিতরে ইয়ারবা পাচার, অর্থাৎ মানে পেটের মানে ইয়ারবা খেয়ে নিয়ে পেটের ভিতরে ঢুকায় নিয়ে সে মানে চাঁদ ইউনিয়নের নেত্রী, এই একটা দিয়ে এটা আপনি ছেড়ে দিছে। এর সঙ্গে এই ভুয়া ফটো কার্ডটি প্রকাশের তারিখ উল্লেখ করা হয় 13ই নভেম্বর। কবে এটা হয়েছে, ঘটনা কি, ইন ডিটেলস তারা দিচ্ছে। তবে প্রথম আলোর কোনো প্ল্যাটফর্ম ওই তারিখে এমন কোনো ফটো কার্ড প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি। যখন তারা সার্চ করলো, দেখা গেল যে প্রথম আলো পত্রিকায় এ ধরনের কোনো ধরনের ইনফরমেশন আপনার পাবলিশ হয়নি। এছাড়া ফটো কার্ডটির ফন্ট, ওই যে ফটো কার্ডটা যে তৈরি করছে তার যে লেখার যে ফন্ট ডিজাইন, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রথম আলোর আসল ফটো কার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, খুব ইজিলি ধরা যায়। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে।
আর ভুয়া আপনার গুজবটা কি? গুজবটা কিচ্ছুই না, মিথ্যা, অপতথ্য, ভুয়া। এই খবরটা এটা ভুয়া, মিথ্যা। এই জিনিসটা মানুষ কিন্তু এর পিছু কিন্তু দৌড়ায় ইদানিং অত্যন্ত বেশি। কেউ ভুয়া তথ্যের শিকার হলে যেসব পরিস্থিতি সামাল দিতে হয়, যেমন গত বছরের 11 নভেম্বর দুপুরের বগুড়ার চাচিয়ার জয়পুর পাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে 4 তলায় একটা বাড়ি থেকে সালমা খাতুনকে 50 হত্যার পর ফ্রিজে রাখার অভিযোগে তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে 19কে গ্রেফতার করে র্যাব। তবে পুলিশের তদন্তে ঘটনা মোড় নেয় অন্যদিকে। হাত খরচের টাকা না পেয়ে মাকে তার ছেলে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখেছিল বলে র্যাব যে তথ্য দেয়, রিমান্ডে তার উল্টো তথ্য দেন সাদ। সেই সঙ্গে ফাঁসানোর কথা বলেন তিনি। ওই তথ্যের বরাত দিয়ে ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করে পুলিশ জানায় ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে প্রমাণের আগে ঘটে গেছে অনেক ঘটনা। ভুয়া তথ্যের কারণে অনেক কিছু সামাল দিতে হয়েছে সাদেককে। অর্থাৎ একজনের অপবাদ আর একজনকে চাপিয়ে দিলে ওই মানুষের উপরে কি অবস্থা হতে পারে আপনারা বুঝতে পারছেন। এবং সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের কোনো ইনফরমেশন যাতে আমরা কোনো সময় পাস না করি, সেটাকে আমাদের দেখতে হবে। গুজব ছড়ায় কিভাবে, চলে আসি। দেখেন, এই যে ফ্রেন্ডরা নিয়ে আড্ডা মারতেছে, তারপরে এ বলতেছে এক কথা, ও বলতেছে এক কথা। দেখেন ছবিগুলো, আপনার অ্যাটিটিউড গুলো খেয়াল করলে দেখেন, এটা আপনি বুঝতে পারবেন। আজকাল প্রায় দেখা যায় গুজব ছড়িয়ে পড়ছে অতি দ্রুত। কেউ হয়তো নিজের মতো করে একটা কথা বলেন, দেখা যায় ঘন্টা পেরোনোর আগেই সেটা জেনে ফেললেন অনেক মানুষ, বলার আগেই দেখা গেল অনেকে জেনে গেছে। কেউ বলেন গুজব বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছড়ায়। আগে গুজব ছড়াতো মূলত মুখে মুখে, কথায় কথায় গুজবটা আমরা বলতাম। এখন আর সেভাবে মুখের কথা বলার দরকার নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই গুজব। এর কোনোটি পাবলিক, অর্থাৎ গণসামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা এক্স, টুইটারের বর্তমান নাম, একসঙ্গে অনেক মানুষ এতে যে কোনো লেখা, ছবি, ভিডিও অর্থাৎ কন্টেন্ট দেখতে পান, শেয়ার করতে পারেন। কোনোটি আবার বার্তা প্রেরণের কাজ ব্যবহৃত হয়, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রাম। এগুলোতে আগে শুধু একজনের সঙ্গে একজনের কথা হতো, আগে তো একা একা কথা বলতে পারতো, কিন্তু এখন এলো গ্রুপ বা দলবদ্ধ যোগ। যেমন আপনার একটা গ্রুপ করলে, একটা মেসেজ দিলে হাজার হাজার মানুষ একসাথে দেখতে পায়। তাহলে একজন মানুষ 1000 মানুষকে ইনফ্লুয়েন্স উইদিন এ সেকেন্ড করতে পারে। এখন চ্যানেলও খোলা যায়, আপনি আপনার মাঝখানে ইউটিউবে আপনার বিভিন্ন জায়গায় চ্যানেল ওপেন করে লাইভ আপনি এটা শো করতে পারেন। অর্থাৎ একটা বিষয় মুহূর্তে ছড়িয়ে দেওয়া যায় অনেক সহজ ভাবে। দেখেন গুজবটা কিন্তু আগের থেকে এখন খুব বেশি প্রচারিত হয়। কত দ্রুত ছড়াতে পারে এইসব গুজব, বিষয়টা একদিকে অবাক করা, অন্যদিকে চিন্তায় ফেলে দেওয়ার মতো বটে। তবে একটু খতিয়ে দেখলে বোঝা যাবে পুরো বিষয়টাই গাণিতিক। এই যে গুজবটা ছড়ায়, আমি কিন্তু একটা জিনিস আপনাদের এর আগেও বলেছি যে আপনার যে কোনো কাজ করবেন এর মধ্যে কিন্তু অঙ্ক কিন্তু সবসময় জড়িত। আপনি যদি সঠিক অঙ্ক করেন, আপনি সঠিক রেজাল্ট পাবেন। আপনি জীবন ব্যবস্থা যদি সঠিকভাবে আপনি করেন, সেই অঙ্কটা আপনার জীবনে কোনোদিন সমস্যা হতে পারে না। আপনি স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনি সঠিকভাবে অঙ্ক করেন, তাহলে স্বাস্থ্যের কোনোদিন আপনি স্বাস্থ্যগতভাবে কোনো প্রবলেম আপনি অনিয়ম করলেই আপনার এই অঙ্কের খেলা থেকে আপনি ছিটকে পড়বেন। এবার দেখা যাক কি বলতেছে। একটু খতিয়ে দেখলে বোঝা যাবে পুরো বিষয়টা কি, এবং খুব সম্ভবত এতে খুব অবাক হওয়ার কিছু নেই। এবার বিখ্যাত রুশ লেখক ইয়াকব পেরেলমান তার অঙ্কের খেলা একটা বই সে লেখছে, বইটার নাম হচ্ছে অঙ্কের খেলা, লিখেছেন। গুজব নামে একটি অনুচ্ছেদে দেখিয়েছেন কিভাবে গুজব ছড়ায়। এবার আমরা অঙ্কতে চলে আসবো, দেখাবো। উনি বিউটিফুলি ওই বইটাতে দেখাচ্ছে কিভাবে গুজবটা ছড়ায়। এগুলো ভেরি ইন্টারেস্টিং। আমাদের অনেক সময় এগুলো আমরা জানতে চাই না, বুঝতে চাই না, বাট ভেরি ইন্টারেস্টিং। সেই লেখাটি একটু ভিন্ন আঙ্গিকে এখানে উপস্থাপন করা হচ্ছে। পেরেলমানের গল্পে একটা শহরে 50,000 মানুষ থাকে, একটা শহরে 50,000 মানুষ তারা এখানে বসবাস করে। একজন রাজধানী থেকে একটা খবর নিয়ে আসে শহরে, আপনার রাজধানী থেকে ওই শহরে ওই সংবাদটা নিয়ে আসলো সকাল 8টার কথা। সে 3 জনকে খবরটা প্রথমে জানায়, সে 3 জন তার বন্ধুকে ওই খবরটা জানায়। এই জন্য তার সময় লাগছে কতক্ষণ, এক একজনের কাছে গেছে একবার করে 15 মিনিটের মধ্যে 3 জনকে ইনফরমেশনটা পাস করে দিছে। অর্থাৎ সকাল 8টা 15তে খবরটা জানতে পারে মাত্র 4 জন।
সে নিজে এবং আরো 3 জন। এখন প্রত্যেকে যদি পরের 15 মিনিটে 3 জনকে এই খবর বলে, তাদের প্রত্যেকে যদি পরের 15 মিনিটে আরো 3 জন করে মানুষকে জানায় এবং খবরটা এইভাবে ছড়াতে থাকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এইভাবে দাঁড়াবে। আপনি দেখেন এখানে যে ছবিটা দেওয়া আছে, কালোটা হচ্ছে আপনি নিজে, এবং প্রথম দেখেন আপনি 3 জনকে আপনি সংবাদটা দিয়েছেন এবং তারপরে এই সংবাদগুলা কিভাবে স্প্রেড করতেছেন বিউটিফুলি ছবি দিয়ে সেটাকে আপনি প্রমাণ করতেছেন। হ্যাঁ, কত দ্রুত ছড়াতে পারে গুজব। বিষয়টা একদিকে অবাক করা, অন্যদিকে চিন্তায় ফেলে দেওয়ার মতোই বটে। তবে একটু খতিয়ে দেখলে বোঝা যাবে পুরো বিষয়টা গাণিতিক, এবং খুব সম্ভবত 8টায় জানলো একজন, 8:15-তে জানলো 1 + 3 = 4 জন, 8:30-এ জানলো 4 + 3 × 3 = 13 জন, 8:45-এ জানলো 13 জন + 9 × 3 = 40 জন। ঠিক 9টা বাজে জানলো কয়জন? ওই 40 জন যোগ 27 × 3, তার মানে 121 জন জেনে গেল 1 ঘন্টার মধ্যে। খুব বেশি না, কি বলেন, তাই না? এই 1 ঘন্টার মধ্যে এতজন জানলো। আরেকটা ঘন্টা হিসাব করা যাক, এরপরের ঘন্টায় কতজন জানলো। দেখা গেল 9টায় জানলো 121 জন, এবং এইভাবে মাল্টিপ্লাই করতে করতে 10টা বাজার সময় 9,881 জনের জানা হয়ে গেল। দেখেন কি ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা বুঝবেন, আমার কাছে খুব ভালো লাগছে, আমি যে রিসার্চটা দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে। তার মানে এর আগে আমরা জানতাম ভাষা, আমরা বলি যে অনেক অনেক হয়ে যায় গণিতিক হারে, কিন্তু দেখেন 2 ঘন্টার মাথায় একটা ইনফরমেশন চলে গেল কয়জনের কাছে? 9,841 জনের কাছে। এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে তখন ছিল না, এটা মুখের কথার উপরে, ওয়ার্ড অফ মাউথ। এখন তো মিলিয়ন্স চলে যায় উইদিন এ সেকেন্ডের মধ্যে, 15 মিনিটের মধ্যে আপনি যদি আপনার ভালো ফলোয়ার থাকে, মিলিয়ন আপনার ফটাফট চলে যায়। ওখান থেকে যদি দেয় বিলিয়ন বিলিয়ন মানুষ একবারে দেখতে পায়। এটা একদিকে খুবই সাংঘাতিক ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এতক্ষণে বোঝা যাচ্ছে শহরের 1/5 মানুষই জেনে ফেলেছে এই ইনফরমেশন। অর্থাৎ ওই শহরে 50,000 লোকের মধ্যে 9,841 জনই জেনে গেছে। তার মানে 1/5 মানুষই 2 ঘন্টার মধ্যে ইনফরমেশনটা স্প্রেড আউট হয়ে গেছে। দেখেন গুজবটা কি। আর 3 মিনিট পরে কি হবে ভাবুন। এরপরে 3 মিনিটে, শুধু 3 মিনিট, আপনি ঘন্টা না, এই 3 মিনিটে 10:15-তে জানবে 9,841 যোগ 6,561 × 3 = 29,524 জন। 10:30-এ জানবে কত? 29,524 যোগ ব্লাবলা এবং 88,537 জন। এবার এ শহর বাদ দিয়ে শহরের বাইরের লোকজন জানা শুরু হয়ে গেল। প্রার্থী কতজন? 38,573 জন। তো দেখেন পেরেলম্যানের গল্পে একটা শহরের 50,000 মানুষ থাকে, একজন রাজধানী থেকে একটা খবর নিয়ে আসে শহরে, সেটা সকাল 8টার কথা। সে 3 জনকে খবরটা জানায়, এই জন্য তার লাগে 15 মিনিট। দেখা যাচ্ছে 2.5 ঘন্টার মধ্যে সবাই জেনে ফেলবে, অথচ সকাল 8টায় জানতো মাত্র 1 জন মানুষ, আর প্রত্যেকেই শুধু 3 জনকে বলেছে। শুধুমাত্র এভাবে আপনি 3 জনকে বলেছে। একটু ভাবেন, আমাদের বিষয়টা, আমাদের আলোচনা গুজব না, আপনি এনিথিং। আমাদের এখানে এই সেশনটা আমরা করতেছি আপনাদের চিন্তা চেতনাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আমি তো বলতে পারি এ ধরনের সেশন আপনারা কোথাও করেননি, এ ধরনের কোনো চিন্তা নেই, কোনো টপিকস নিয়ে আপনাদের কন্ট্রাক্টে যায়, যে এনে বলে আমাকে এটা দিলে আমি তোমাকে এটা শিখাবো, বাস দ্যাটস অল। কিন্তু আমাদের মেইন যে কাজ হচ্ছে আপনাদেরকে আলোকিত করার জন্য, আপনাদেরকে আপলিফট করার জন্য। কারণ আপনারা প্রত্যেকে আপলিফট করলে আপনার একইভাবে, দেখেন 3 জন করে যদি আপনারা এই স্প্রেড আউট করতে পারতেন, দেখেন গুজব কিন্তু আপনারা কত দ্রুত করতে পারেন। আমি দেখতে পারতেছি এই একটা বছর যাবত 40-45 দিনের বাইরে কোনো মানুষ কিন্তু আসে না আমাদের সেশনে জয়েন করার জন্য, কিন্তু কেউ স্প্রেড করে না। ভালো কথা স্প্রেড করার দরকার নেই, এই যে দরকার নেই, কিন্তু সে আমরা যে কত ভুল করতেছি এখানে কিন্তু তার প্রমাণ। কথাটা ভালো করে খেয়াল করবেন। আপনি যদি উপকৃত হন এই আলোচনার মাঝখানে, কেন আপনি আরো 3 জনকে বলবেন? কিন্তু খারাপ কথা তো আপনি তো 3 জনকে না, ওর থেকে বেশি মানুষকে বলতেছেন। তো এটাতে কিন্তু আপনার চিন্তা চেতনা, নৈতিকতায় আপনার অবস্থানটা আপনার বোঝা যাচ্ছে। একটা দেশ, একটা সমাজ কিভাবে আপনি প্রোগ্রেস করবে।
যদি আমরা যদি ভালো জিনিসটাকে স্প্রেড না করি, আমরা যদি ভালো জিনিসটা মানুষের কাছ পর্যন্ত তুলে ধরতে না পারি, কিভাবে এটা আপনার প্রোগ্রেস করে, এটা করা বড় মুশকিল। সমীকরণটা কি দাঁড়াচ্ছে? মোট ইকুয়াল টু আগের যোগফল যোগ আগের ধাপে যতজন, এভাবে করতে করতে দেখেন এটা দেখাচ্ছে এইভাবে চলে আসতেছে। পরে কতজনকে বললে কতটা হয়, বা চিন্তা করেন পুরো শহরে খবরটা ছড়তে লাগলে 1 ঘন্টার বেশি সময় না, 10 জনকে বললে 1 ঘন্টার মধ্যে পুরো সংবাদটা আপনি এভাবে চলে যেতে পারে। আমি এই অঙ্কটা আপনাদের সামনে দিলাম এই কারণে, কারণ এটাকে যদি আপনারা বুঝেন গুণতিক হারে যে বাড়ে, এই জিনিসটা যদি বুঝেন অঙ্কটা, আপনার জীবনটাকেও এই গুণতিক হারে আপনি বাড়িয়ে আপনি প্রোগ্রেস করতে পারবেন। নো ওয়ান উইল বি এবল টু স্টপ ইউ। আমরা শুধুমাত্র নিজেদের কপালের দোষ দিই, শুধুমাত্র আরেকজনের দোষ দিই, পিতা মাতার দোষ দিই, তারা আমাকে করে নাই, আমার ভাগ্য খারাপ। দিস উই শুড নট ডু ইট। এবার গুজব কেন, কিভাবে ছড়ায়, এতে কি ক্ষতি হয়, এ বন্ধে করণীয় কি? তাহলে দেখা যাক। বাঙালি কিছুতেই মাতে না, এটা কথা বলতেছে, বাঙালি কোনো কিছুতেই মাতে না, শুধু হুজুগে মাতে। ঠিক বলি নাই? হুজুগ দেখলো বাস দৌড়ালো, কিন্তু অন্য কোনো ভালো জিনিসে মাতে না। যে কথা আমি বললাম, একটা ঘটনা বলি। মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন বলে সমস্ত পত্র পত্রিকায় আর সোশ্যাল স্ট্যাটাসে খবর বেরোলো, গর্বে আমাদের বুকটা ভরে গেল। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ পোস্ট পাল্টে গেল, উদ্ভট সব যুক্তি দাঁড় করালো, উদ্ভট সে সব প্রমাণ, তাও খুব ভালো মানের পত্রিকাতে, অনেক হাই লেভেল পত্রিকাতে। সে কি আসলেই এভারেস্ট জয় করেছে? এবার প্রশ্ন হেডিং দিচ্ছে, মুসা ইব্রাহিম কি আসলেই এভারেস্ট জয় করেছে বলে নিয়ে এরপরে কি বলতেছে, ছাড়াও কত জঘন্য সেই সব কথা, বলতেও লজ্জা লাগছে। সব শুনে অনেক অনেক কথায় মাঝে মুসাই একটি কথা বলেছিলেন, মানসিক সংকীর্ণতার বাইরে যেতে পারলে বাংলাদেশের অনেক তরুণ ভালো করতে পারবে। অতঃপর কিছুদিন পর যখন সনদ নিয়ে আসলেন, সেখান থেকে প্রমাণ করে দিলেন সত্যি সত্যি মিথ্যা সব স্ট্যাটাস মুছে ফেল যেতে লাগলো। কেউ কেউ নামে মাত্র সরি বলতে লাগে। এই যে আমাদের দেখেন না, বিভিন্ন ভুল তথ্য দিয়ে নেই করি, একজন নামে আপনার ব্যাড ইনফরমেশন দিয়ে এনে তাকে আপনি হেস্তনেস্ত করি, এবং যখন সেটা ধরা পড়ে যান তখন সরি বলে আপনি চুপ হয়ে গেলেন। এইখানে কিন্তু বিশাল চিন্তা করার বিষয় রয়েছে। এবার ঘটনা দুই নম্বর ঘটনা বলতেছে, বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর তাকে নিয়ে শোকে স্তব্ধ হয় পুরো জাতি। কিছুদিন পর বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে স্ত্রী হত্যায় জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এবার দেখেন, তার একজনের স্ত্রী খুন করছে আর একজন, এবার তাকে বলতেছে যে আপনি কি তার সাথে জড়িত আছেন কিনা। এই ধরনের সংবাদ যখন পত্রিকায় যখন দেওয়া হয়, তখন তার মনের অবস্থা কি হয়? এ জাতীয় খবর দেখা মাত্র তাকে নিয়ে যে সব জঘন্য সব কথা বলল এক একজন। প্রিয়তমা সঙ্গীকে হারানো একটা মানুষ কত বড় খোঁচা যে আমরা দিয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর খবর বেরোলো যে তিনি মামলা তদন্তের কাছে ছিলেন, বা সব স্ট্যাটাস ডিলিটের হিরিক পড়ে গেল। এদিকে বললো কিন্তু যে সে কি তার সাথে জড়িত ছিল নাকি। মানুষের মধ্যে সন্দেহ ঢুকার হয়েছে সবচেয়ে বড় কাজ কে করে? শয়তান করে। 3 নম্বর ঘটনা, গুলশানের ঘটনায় যখন সারা দেশ সারা পৃথিবী শোকে কাতর, ঠিক তখনই কিছু খবর বেরোলো ফারাজকে ভিডিওতে দেখা গেছে। বলে না সে মরে নাই, কোন ভিডিওতে দেখা গেছে জঙ্গির লাশ পাল্টে আরেকজনের লাশ। শুধু একজনের বাবা মাকে গ্রেফতার করেছে গরিব বলে, আরো কত কি। এরপর যখন প্রমাণ হতে লাগলো একের পর এক, সব স্ট্যাটাস মুছে যাওয়ার হিড়িক পড়ে গেল পুনরায়। এভাবে বলতে থাকলে অতীতের হাজারো এমন ঘটনা বলা যাবে যখন আমরা এই স্ট্যাটাস দেওয়ার আর মুছার হিড়িক তুলি। এটা কিন্তু মানুষের মধ্যে চলে আসছে। দেখেন না আমরা কাদা ছোড়াছুড়ি কিভাবে করি। আমরা ভালো করতে পারবো না তো পারবো না, খারাপটা করবো না, তার জন্য কি দিবেন আমাকে বলেন? একজন বলতেছে ভাই আমাকে 500 টাকা দেন, তুরি একজন বলতেছে ভাই আপনি আমার কি উপকার করলেন যে 500 টাকা আমার দেওয়া লাগবে। বলি ভাই উপকার করার জন্য তো না, আমি আপনার ক্ষতি করব না, খারাপ যে করবো না তার জন্য 500 টাকা দেন। এবার দেখেন এসব কেন করে, এই বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকার এদের টিআরপি এগুলা বিভিন্ন এফেক্টিভ ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য তারা এই ধরনের সংবাদ দেয়, যাতে পাঠক সংখ্যা বাড়বে, পাঠক সংখ্যা বাড়লে তার আয় উপার্জন বাড়বে। এছাড়াও আরো কিছু অডিয়েন্স মেজারমেন্ট টুল বাড়ানো, যেটা কিনা নির্ধারিত হয় কোন প্রোগ্রাম বেশি দেখা হয়েছে। যারা ইউটিউবার আছেন তারা বুঝবেন, এই বিষয় নিয়ে আমি এত আলোচনা করতেছি না। 2 নম্বর কি বলছে, মানুষ আজকাল ধর্ষণের খবরে পৈশাচিক আনন্দের সিম্বল খুঁজে। দেখেন ধর্ষণ হয়েছে, একটা মেয়ে কত বিশাল একটা কষ্টের মধ্যে আছে, এবং ওটা শুনতে তাদের ভালো লাগছে,
আমাদের মধ্যে কত মানসিক বিকৃতি আমাদের মধ্যে আসলে এই ধরনের সংবাদ শুনলে আমরা দুঃখিত না হয়ে আমরা এটাকে নিউজটাকে স্প্রেড আউট করি। মৃত্যুতে চাঞ্চল্যতা খুঁজছে, এবং কেউ মারা গেছে, সে মারাটা গেছে তাদের দুঃখ প্রকাশ না করে তার খোঁজার চেষ্টা করছে মৃত্যুটা কেন হইলো, কিভাবে হইলো, কে সাথে জড়িত, মৃত্যুর দুঃখটাকে কোথায় উড়াই দিল দিয়ে নিয়ে আপনার এর মধ্যে চাঞ্চল্যতা খুঁজে বেড়াচ্ছে, অপকর্মে গৌরব খুঁজে কেউ খারাপ কাজ করতেছে এবং এইটা বলতে সে খুশি হচ্ছে আমি এটা করতে পারছি। চিন্তা করেন কোথায় চলে গেছে। আর তাই তো মানুষের জন্য একটা কষ্টের কিংবা হতাশার খবরকে রসালো করে তৈরি করা হয়। একটা মানুষের কষ্ট আর একটা মানুষের এই কষ্টটাকে আপনার রস দিয়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করে মানুষ দেখেন তখন হাসাহাসি করে। মানুষের মনে যে আগে মমত্ব বোধ ছিল, এমপ্যাথেটিক অ্যাটিটিউড, সহমর্মী মনোভাব, এটা কিন্তু উবে গেছে। যার জন্য এখন মানুষের মধ্যে কারোর প্রতি কারোর মায়া মমতা নাই। মানুষ খুন করতে, মানুষের অপদস্থ করতে কারোর একটুও যাচ্ছে না। এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ধরনের ইনফরমেশন গুজবের পিছনে আমরা যে কান দেই, আমরা শুনি, বারবার আমরা ইউটিউবে দেখি, টিকটকে দেখি, এটা দেখে আমার যে টেন্ডেন্সিটা সেখান থেকে আমাদের ভিতরে যে এই যে হরমোন, যে হরমোনটা আপনার মধ্যে মমত্ববোধ সৃষ্টি করে, এটা কিন্তু উবে চলে যাচ্ছে। ওই হরমোন যত কমে যাবে আপনার রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাবে, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাবে, আপনার অসুস্থতা বেড়ে যাবে। দেখেন, মিলায় দেখেন, এটা নিয়ে বিশাল আলোচনা পরে করা যাবে। 4 নম্বর হচ্ছে একটা খবর যতই গুরুত্বপূর্ণ হোক না কেন হেডলাইন দেখেই সেটা নির্ধারণ করে মানুষ। আপনি দেখেন সংবাদ কিছুই না, কিন্তু একটা টিপিক্যাল একটা আপনি হেডলাইন দিলেই আরে তাই তো আপনি যেটা খুঁজতেছেন, কিন্তু ভিতরে যায় দেখেন ওই ইনফরমেশন কিছুই নেই। হ্যাঁ, নিরপেক্ষতা বজায়ের নাম করে সুবিধা অনুযায়ী পক্ষ নেয়। অনেকে বলে আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ সংবাদ দিচ্ছি। যখন যে আসে সেই ধারার উপর তারা প্রবাহিত হয়, এরা সুবিধাবাদী যাদেরকে বলা হয়। সবচাইতে একটু ব্যতিক্রম খবর প্রকাশে তৎপর অনেকেই। সবাই চায় যে কেউ সংবাদ দিতে পারে নাই, আমি যদি দিতে পারি এই সংবাদটা, আমার নিউজ পেপারটা কাট হবে, আমার ইউটিউব চ্যানেলটাই হবে, আমার এটা বেশি রকম হবে, আমার পপুলারিটি বাড়বে। এই যে মানে কম্পিটিশন, মিথ্যার উপর বেস করে কম্পিটিশন, এগুলাকেই গুজব হিসাবে আপনারা ধরতে পারেন। এবং সবচাইতে ভয়াবহ হচ্ছে কি, জনপরিচিতি, জনপ্রিয়তা বাড়াতে। আমি কে, আমার পপুলারিটি কি, আমার কতজন ফলোয়ার আছে, আমাকে কে কয়জন জানে। আপনি অবাক লাগে, এমন এমন মানুষ যা কথা বলতে পারে না, কিন্তু কি দিয়ে কি বললো এবং সেটা নিয়ে হাসাহাসি করলো, এবং দেখা গেল তার আপনার পপুলারিটি এত, সবাই দেখতেছে। এবং কারা দেখতেছে, এখানে তো কোনো দেখতেছে না যে মানুষ অশিক্ষিত অথবা একটা ডেলিভার অথবা একজন আপনার টপ ক্লাস জাজ, কোনো কিছু না, কে দেখতেছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এটাতে আমাদের কোথায় উন্নতির পরিবর্তে আমরা শেষ করে ফেলছি আমরা এর থেকে। এবং একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে চাপা দিতে অন্য হাজারো রসালো এবং চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে দেওয়া হয়। একটা কোনো ঘটনা ঘটে গেছে, আপনারা ডাইভার্ট করে যে নতুন কোনো ঘটনা এখানে তুলে নিয়ে আসবে। এটা কিভাবে ছড়ায়? সোশ্যাল মিডিয়া খুব সস্তা হয়ে যাওয়াতে মানুষ পড়ার আগে খবর শেয়ার করে। আপনি খেয়াল করছেন, হেডলাইন দেখে নিয়ে পুরো নিউজ পড়েন নাই, শেয়ার করা শেষ। কয়েকদিন আগে রিপোর্ট বের হয়েছে যে 60% মানুষ খবর না পড়েই শেয়ারে দেন। দেখেন, ওই ভিতরে ইনফরমেশন না দিয়ে খালি দেখলো চটক দেওয়া হেডলাইন, আপনি ফটাফট ফরওয়ার্ড করে দিয়ে এনে সে নিজে তৃপ্তি পেয়ে গেল যে আমার সাথে আমি দিয়ে দিলাম এই নিউজটা, তাহলে সে বুঝবে যে আমি অনেক লেখাপড়া করি। আপনি বুঝতে পারলেন? এমন কি অনেকে তো জিরো ফেসবুক থেকেও খবর, ছবি, ভিডিও শেয়ার করে, নিজের ফেসবুক না অন্য নাম দিয়ে এটা চালাচ্ছে। সবার আগে আমি শেয়ার দিব, আছে না টেন্ডেন্সি, আমি সবার আগে দেখছি, আমার ফ্রেন্ড সার্কেল, এই দেখো আমি এই ইনফরমেশন নিয়ে আসছি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বা ব্লা ব্লা ব্লা। কিন্তু আপনি কিছুই জানেন না, আপনি শেয়ার দিতে পারলে আপনি বেঁচে গেলেন। বা আমি যাহা জানি তুমি তাহা জানো না, কথা বললাম। এই সব মানসিকতা রয়েছে অনেকের, তাই সত্যি মিথ্যা যাচাইয়ের আগেই ছড়িয়ে দেয়। কেউ বা আবার খবরে সত্যি নাকি মিথ্যা যাচাইয়ে শেয়ার দেয়। কেউ ক্ষুব্ধ হয় বা সতর্কতা বাড়াতেও শেয়ার দেয়। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় অনেক সময় অনেক খবর ছড়াতে। আর হাতে গোনা মুষ্টিমেয় কিছু আছে যারা ফেসবুকে আর সেই শেয়ার করার জন্য যা পাবে তাই। আছে না অনেকে ফেসবুক বোধহয় খুলে নিয়ে দেখে যে আমার কি কি নিউজ আছে, আমি শেয়ার করে আমি আমার ফ্রেন্ডসকে বললাম যে আমি কিন্তু অ্যাক্টিভ আছি। ক্ষতির কি কারণ ক্ষতি আছে এবার দেখি। একজন জাতীয় বীর মুহূর্তে কলঙ্কিত হয়, অথচ পরবর্তীতে প্রমাণ হলেও অনেকেরই অজানা থেকে যায় বা সন্দেহ থেকে যায় তার নামে।
একটা ভুল তথ্যকে জাতীয় বীরকে যে কলঙ্কিত করা হলো, কিন্তু পরবর্তী পরে প্রমাণ হলো যে যেটা ইনফরমেশন ইজ রং, কিন্তু কিছু মানুষের মনে কিন্তু ওই একটা সন্দেহের দানা কিন্তু বেজে গেছে। একটা মানুষকে শেষ করার জন্য তার মনে সন্দেহ যদি ঢুকিয়ে দিতে পারেন, এর থেকে বড় আর কাজ লাগবে না, এর থেকে অ্যাটম বোম আর কিছু হয় না। এই মানুষটাই কিন্তু ওই সন্দেহের বশবর্তী হয়ে ধীরে ধুকে ধুকে কিন্তু তার শেষ জীবনটা শেষ হয়ে যাবে এবং বিভিন্ন রোগ দ্বারা সে জর্জরিত হবে। এই জন্য বলছে যে মানুষকে আপনি যদি ধ্বংস করতে চান, সন্দেহ ঢুকিয়ে দেন, তার মানে এটা দিস ইজ নট এ গুড থিং। একটা গুরুত্বপূর্ণ খবর চাপা পড়ে যায় এইসব খবরের মাঝে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরে যায়। অনেক সময় একটা সিরিয়াস ঘটনা ঘটছে, এই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য নতুন একটা ইনফরমেশন নিয়ে যে পৃথিবীতে এখন সব জায়গায় এগুলো হচ্ছে। যখন এখানে যুদ্ধ হচ্ছে, আপনি দেখবেন আরেক দেশে যারা যুদ্ধ করতেছে তারা সংবাদটা আরেক দিকে টার্ন করার জন্য পুরো পৃথিবীকে আপনার অন্যদিকে ধাবিত করতেছে। এত সব ভুয়া খবর দেখে দেখে মানুষের মাঝে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয় ও অবিশ্বাস জন্ম নেয় তাদের মধ্যে। এটা কিন্তু কত ক্ষতি আপনার দেখেন, আমি ক্ষতির সাইডগুলো আপনাদের জানাচ্ছি। যারা মধ্যমপন্থী মানুষেরা বিভ্রান্তিতে পড়ে যায়, যারা এদিকেও না ওদিকে না মাঝে মাঝে থাকতে চায়, এক্সট্রিমিস্ট না, তাদের মনের মধ্যে একটা কনফিউশন চলে আসে। যারা ঘাড়তারা, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সুযোগ পেয়ে বিভ্রান্তি ছড়ানোর এবং রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে ফেলে। এইসব খবরকেই অনেকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে অন্যদের সাথে তর্কে লিপ্ত হয় এবং বিপদগামী করে। বলে যে আমি দেখেছি এই নিউজের এই কমেন্টসে ইনি লিখেছেন, উনার রেফারেন্স, এই কোটেশন দিয়ে দিয়ে নিজেকে একটা হাই লেভেল তুলে যে আমি জানি, আমি পড়ি। অনেক আছে দেখবেন অনেক লেকচার দেয়, বড় বড় লেকচার দেয়, বিশেষ বিশেষ রেফারেন্স আছে, কিন্তু তার ভিতরে হাত দিয়ে দেখেন তার নিজের চরিত্রের মধ্যেই কোনো ঠিক নাই। সে নিজেকে কোনো কিছু মানে না, কিন্তু বলতে পছন্দ করে। তর্কাতর্কি থেকে অনেক সময় মারামারি, হাতে এমনকি প্রাণহানিও ঘটে। এই জিনিসটা রং ইনফরমেশনে দেখাই তর্কতর্কি মাঝখানে মানুষের খুনাখুনি এবং অনেক ক্ষতিকর অবস্থা হয়ে যায়। এই ভুয়া খবরের কারণে আত্মহত্যা পর্যন্ত ঘটেছে। একটা মেয়ে সম্বন্ধে একটা ভুল ইনফরমেশন দিছে এবং বলেছে সে টর্চার হয়েছে অথবা তাকে রেপ করা হয়েছে। এই নিউজটা যখন দেখা মাত্র সে মেন্টালি ডিস্টার্ব হয়ে তিনি সুইসাইড করে ফেলে। সেজন্য আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে যাতে আমরা এই ধরনের সংবাদ প্রচারিত না করি। যারা সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা রাখেন না বা সুযোগ নেই, তারা ক্ষতিগ্রস্ত হয় ভুয়া তথ্যের কারণে। কারণ আপনি যে মনে করতেছেন আপনি একটা ভুল তথ্য দিয়ে আপনি খুব বগল দাবাচ্ছেন, কিন্তু এই ভুল তথ্য একদিন আপনার ক্ষতির কারণ হিসাবেও দেখা যাবে। ফেসবুকের সবচেয়ে গুজবের দ্য বেস্ট প্লেস ইজ ফেসবুক। যা হোক, সেটা আমার নাই, আমাকে ফেসবুক বলতে পারবো না। ডিটেলস যারা আছে তারা বুঝতে পারবেন কিভাবে এটা বন্ধ করবেন। এবার চলে আসে আমরা এই গুজবকে কিভাবে আমরা বন্ধ করতে পারি। এক নম্বর হচ্ছে শতভাগ নিশ্চিত না হয়ে কখনোই কোনো খবর কাউকে প্রকাশ্যে বলবেন না বা শেয়ার করবেন না। ঠিক আছে, আপনারা নোট নেন। কোনো খবর গুরুত্বপূর্ণ কিনা সেটা না ভেবে ছড়িয়ে দিবেন না। 3 নাম্বার, আপনি যেটা ধ্রুব সত্য ধরে নিচ্ছেন আসলেই সেটার উৎস সঠিক কিনা যাচাই করুন। 4 নাম্বার, জেনে রাখবেন যখন কোনো খবর প্রকাশিত হবে সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ থেকে আপনার সামনে তুলে ধরা হয় এবং সেদিকেই আপনার ফোকাস আবদ্ধ রাখা হয়। তাই অন্যভাবে চিন্তা করুন বা অন্য কিছু ভাবুন। মানে আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য ওই মানুষ একটা টেকনিক্যালি ওই জায়গায় ইনফ্লুয়েন্স করে এই সংবাদটা সংবাদ আছে কিন্তু একটু ডাইভার্ট করে সংবাদটা দেয়। আপনি যদি সেই সংবাদটা একইভাবে যদি না চিন্তা করে এই সংবাদটা কোনো ইন্টেনশন গত কারণে করছে না করে যদি রিলিজ করেন, আপনি কিন্তু সেই আপনি ভাগী হয়ে যাবেন। আপনি যদি দেখেন যে কেউ অনবরত একই পন্থায় এই পন্থায় খবর ছড়াচ্ছে, তাহলে আপনার কাছে সে খবরটি পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিন। দেখেন যে একই ধরনের ব্যাড নিউজটা কারোর এগেনস্টে বারবার করতেছে, প্রয়োজন তাকে আপনি ব্লক করে দেন। অর্থাৎ ফেসবুক হলে আনফলো করে দিন, পেপার হলে সেই পেপার নেওয়া বন্ধ করুন, ওয়েবসাইট হলে সেই সাইটটা ভ্রমণ করবেন না, ট্রাভেল করবেন না। মনে রাখবেন যে একটা মিথ্যা ছড়াতে পারে সে 1000টা মিথ্যা ছড়াতে পারে, যে একটা মিথ্যা কথা বলতে পারে। A single lie a person can tell, he can tell billions, millions, এবং সে তার মিথ্যার মধ্যেই তার জন্ম। খবরটি এর আগেও কেউ ইতিমধ্যে ছড়িয়েছে কিনা জেনে নিন। আপনি দেখেন যে নিউজটাকে আগে কোথাও শুনছেন কিনা, এই ট্রেন্ডের নিউজ আছে কিনা। যদি দেখেন যে নাই, ডোন্ট ট্রাই টু শেয়ার ইট। খবর তো খবরই, অনেকে বলে খবর তো খবরই, সত্যি মিথ্যা কি একদিনেই প্রমাণ হয় নাকি? অপেক্ষা করেন, এমনিতেই সামনে আসবে। কখনোই একটা ঘটনা শেষ হওয়ার আগেই সেটা নিয়ে প্রশ্ন তুলবেন না, যদি না খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হয়। মনে রাখবেন আপনি ছড়াচ্ছেন সেটার উপর কিন্তু আপনার ব্যক্তিত্ব নির্ভর করে।
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা আসলে এত শর্টকাট বলা যায় না। আপনি যে ইনফরমেশনটা কাউকে দিচ্ছেন, যে বুদ্ধিমান মানুষ কিন্তু ওই ইনফরমেশন থেকেই বুঝবে যে আপনি কোন ট্রেন্ডের মানুষ, আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না। এটা কিন্তু খুব সহজে টের পায়। আমি কিন্তু এটাকে খুব ভালো করে খেয়াল করি। আমার যদি বা ওগুলো নাই, একটা মানুষের কেউ যদি আমার কোনো কিছু শেয়ার করে, আমি কিন্তু তার নিজের রিফ্লেকশনটা তার মধ্যে আমি পাই। যদি কোনো ভালো সাইডে কোনো আলোচনা যদি হয়, আমি বুঝতে পারি সে মানুষটা নিজেকে আপলিফট করার জন্য চেষ্টা করছে। আর যদি কোনো রকমের নেগেটিভ অথবা খারাপ ডিজাস্টার কোনো যদি শেয়ার করে, তখনই আমি বুঝতে পারি যে আই নিড টু স্টপ ফ্রম হিয়ার। আমি চেষ্টা করি এবং চট করে কিন্তু সরে যাই, কেউ টেরই পায় না। এটা দিস ইজ মাই অবজারভেশন। তো আমার সৌভাগ্য যে আপনাদেরকে যারা পেয়েছি, ইউ হ্যাভ বিন ফ্যান্টাস্টিক্যালি ওকে। এবং যারা আছেন আপনারা যে করতেছেন এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের চেঞ্জেস, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এই যে দেখেন, এই পোস্টের প্রথম লাইনে কিন্তু বলে দেওয়া আছে পোস্টের ভিতরে কি নিয়ে আলোচনা হচ্ছে, এটা কেন জানেন। আপনার হেডিং দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোনটা পড়বো কোনটা পড়বো না। একটা খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে উত্তর থাকে, কথার মাঝে লুকিয়ে থাকে অনেক কিছু। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি যদি বিবেকবান হন, আপনি যদি বুঝেন যে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে একটা কথা শোনার সাথে সাথে আগে চিন্তা করবেন আপনার সেই বিবেকের সাথে, আপনার সেই চেতনার সাথে এই কথাটা সাংঘর্ষিক কিনা। অর্থাৎ খুব সহজেই যেন আপনাকে কেউ ম্যানিপুলেট না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। অনেকেই আপনাকে অনেক রকম যুক্তি বা কথার প্যাচে ফেলে বিশ্বাস করাতে চাইবে অনেক কিছু, কিন্তু বেসিক জায়গা অনড় থাকুন। যে যাই বলুক, অনৈতিক কিছুই আপনি বিশ্বাস করবেন না। এমন একটা জিনিস মাথায় সেট করে নিন আজই, আমরা যদি এদের সুযোগ না দেই, পদে পদে এদের প্রত্যাখ্যান করি, মিথ্যা খবর পাওয়া মাত্রই এরা এমনিতেই এমন ভুয়া খবর প্রচার করা বন্ধ করে দিবে। এখন এই গুজব সম্বন্ধে আপনি বিভিন্ন ধর্মে কি বলেছে, আমি যতটুকু পেয়েছি সেই ইনফরমেশন আপনাদের শেয়ার করছি। বৌদ্ধ দর্শন বলে যে কথা বলার আগে 5টা ব্যাপার যাচাই করে নিও। সেগুলো খুব কঠিন কোনো যাচাই নয়, এগুলো হলো, এটা কি সত্য, এটা কি মায়া দয়া আছে, এটাতে কি কোনো মায়া দয়া আছে, যে কথা আমরা আগে বলেছি, এগুলো অল সামারাইজ কথা। এতে কারো উপকার হবে, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন এটা কারোর কি উপকার হবে, যদি না হয় দিবেন না। এটা কি প্রয়োজনীয় এই সময়, কি এটা তার কোনো দরকার আছে, নাই, ডিলিট ইট। মনে আছে আমি আপনাদের বলেছি ওয়ার্ক হ্যাজ 4D ফর্মুলা, ডু ইট, ডিলে ইট, ডাম্প ইট অর ডেলিগেট ইট। এরা যারা ফলো করতে পারে আপনি অটোমেটিক্যালি তারা সফল তার কাজের মধ্যে। তেমনি ভাবে আপনি গুজবকে এড়ানোর জন্য এই 5টা পয়েন্ট যদি আপনি ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে আপনি গুজব থেকে এড়াতে পারছেন। কথাটা বলার আগে এখনই কি উপযুক্ত সময়, আপনি একটা সংবাদ আপনি শুনলেন, দেখা গেলো আরেকটা পাঠাচ্ছেন, সে মেন্টালি খুব ডিস্টার্ব, ওই জায়গায় কি পাঠাবেন কি পাঠাবেন না খেয়াল করে দেখতে হবে। এই যে এই 5টা পয়েন্ট, এই টেকনিক্যাল ওয়ার্ড গুলা মাথার মধ্যে গেঁথে রাখেন আপনাকে সেভ করার জন্য। গুজব রটনার সময় এগুলো কেউ মনে রাখার কথা নয়, যখন ছড়ায় মনে থাকে না, এটা অভ্যাসের ব্যাপার, এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এসব কথা মানতে গেলে গুজব আর গুজব থাকবে না। আমাদের বৈচিত্র্যহীন জীবন তখন আরো নিরস হয়ে যাবে। অনেকে বলে না, আরে কোন রকম গাল গপ্প নাই, শরীরটা ভালো লাগে না, মনটা ভালো না, কোনো ক্ষতিকর সংবাদ পাইলাম না, কোনো পাইলাম, মানে এটা এক ধরনের ফোবিয়া হয়ে যায়। তবু কথাগুলো দুই একটা যদি ভুল করেও মনে থেকে যায়, ক্ষতি কি। যদি এগুলোর মাঝখানেও আপনি জানেন যে কারোটা ক্ষতি হলে আপনার যে খুশি লাগে, অথবা কেউ পড়ে গেলে ধাপস করে পড়ে গেছে আপনি হাসি দিচ্ছেন, ওটাতে ভালো লাগে, ওয়েট করবেন কবে আবার কে পড়ে গেল, ওর জন্য হাসবেন, চেষ্টা করবেন ওর থেকে বের হয়ে আসার জন্য। এবার দেখেন, আমাদের 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 ধর্মে গুজব ছড়ালে যে গুনাহ হয় সে বিষয়ে কিন্তু বলতেছে, ঠিক আছে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ চলছে বিশ্বজুড়ে, ফলে মানুষের পারস্পরিক যোগাযোগ এখন সহজ। এ ব্যাপারে আপনারা সব জানেন। মানুষ স্বার্থ হাসিলের জন্য বা অন্য কোনো কারণে সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। সবার আগে কোনো খবর বা কিছু জানানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে, সমাজে ভয় ভীতি ও আতঙ্কের সৃষ্টি করছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যা ও প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে কি দিনে দিনে। এই গুজব ছড়ানো
করে না ইসলাম। এ প্রসঙ্গে গুজব একটি নেতিবাচক কাজ। এ সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে চুপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে মুক্তি পায়। তিরমিজি হাদিস নাম্বার 2501। শোনা কথা প্রচার মিথ্যার অন্তর্ভুক্ত। অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়। আমি যেটা বিশ্বাস করি, মাই বিলিফ সিস্টেম আই এম ট্রাইং টু স্ট্যাবলিশ, কিন্তু আমার এই বিশ্বাসের মধ্যে কোনো ভুল তো থাকতে পারে, ঠিক আছে? আমাদের খেয়াল করতে হবে এ ব্যাপারে। ইসলামের এটা পরিহার করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সব শোনা কথার প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। অর্থাৎ শুনে কথা যদি বলেন আর স্প্রেড করে না দেখে, এটা আর মিথ্যাবাদীর কোনো ডিফারেন্স নাই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4992। এগুলো আপনি যদি পড়েন, পড়ে নিয়ে পরে দেখবেন যে কিভাবে আমাদের ধর্মের মধ্যে এটা নিষেধ করা আছে। সংবাদ প্রচারের আগে অবশ্যই যাচাই করতে হবে। কি বলতেছে এখানে? বলতেছে, কোরআনের মধ্যে উল্লেখ করতেছে, হে মুমিনরা, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো, অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই, না হলে তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে। সূরা হুজুরাতের আয়াত নাম্বার 4। দেখেন, এগুলো সবই কিন্তু রয়ে গেছে আমাদের প্রত্যেকটা ধর্মের মধ্যে উল্লেখ করা আছে। আমরা যেটা প্র্যাকটিস করি সেখান থেকে আমরা এগুলাকে যদি একটু ফোকাস করি, আমরা এই গুজব সম্বন্ধে আমাদের ধারণা আরো পরিষ্কার হয়ে আসবে। সূরা বনী ইসরাঈলে কি বলতেছে? যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ, অন্তরের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনাদের কোনো আপনার কাউটা অন আছে কেন? অফ করে দেন প্লিজ, অডিওটা অন করে দেন, অফ করে দেন। গুজব অপবাদের ব্যাপারে কোরআনের হুঁশিয়ারি। এখানে আবার সূরা হুজরাত আবার বলতেছে, তোমরা পরস্পরের দোষ চর্চা করো না, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? যে গীবত, আমাদের বলে গীবত অথবা এই যে গুজব একই জিনিস। নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে বলতেছে, বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা মুনাফিকের কাজ। যারা এই বিভ্রান্তি, এই বিভিন্ন জিনিস মিথ্যা অপপ্রচার করে, মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, তাদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। এখানে সূরা তাওবার মধ্যে উল্লেখ করছে। আপনি জানো, আমি জিনিসটা নিয়ে আসলাম এই কারণে, যারা আছেন পড়ে দেখবেন, কারণ আমরা এখানে অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে এগুলো দেওয়া আছে। কি বলতেছে? সূরা তাওবার আয়াত নাম্বার 47 বলতেছে, যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তবে শুধু বিভ্রান্তি বৃদ্ধি পেত। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা তোমাদের ভেতর ছোটাছুটি করত। তোমাদের ভেতর তাদের কথা শোনার, বিশ্বাস করার লোক রয়েছে। আল্লাহ অত্যাচারীদের সম্পর্কে অবগত আছেন। গুজবে আতঙ্কিত না হওয়া মুমিনের গুণ। যখন কোনো গুজব, কোনো খারাপ নিউজ আপনার কাছে আসবে না, আপনি প্যানিক হবেন না। এ প্রসঙ্গে সূরা নিসাতে বলতেছে, যখন তাদের কাছে নিরাপত্তা ও ভয়ের কোনো সংবাদ পৌঁছায়, তখন তারা তা প্রচার করে। যদি তারা মানে সংবাদটি রাসূল বা তাদের দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টিগোচর করত, তবে তাদের দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধানকারীরা তার যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো, তবে সামান্য সংখ্যক ব্যতীত সবাই শয়তানকে অনুসরণ করত। এবার চলে আসছি গুজব। আমরা শয়তান কাকে বলি? দ্য ডেভিল। গুজবের কাজ হচ্ছে ডেভিলের কাজ। কিভাবে এটা আপনার স্প্রেড করে? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করে, যে হাদিসে উল্লেখ করা আছে, শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসে এবং তাদের মিথ্যা কথা শোনায়। তারপর লোকজন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের কেউ বলে, আমি এমন এক ব্যক্তিকে এ কথা বলতে শুনেছি যার চেহারা চিনি কিন্তু নাম জানি না। আপনি চেনেন না, কেউ বলে গেল, ওতে শয়তান। তার মানে আপনাকে অ্যালার্ট হতে হবে, যদি আপনি এই ধরনের গুজব ছড়ান, পারত পক্ষে কিন্তু আপনি সেই গ্রুপের মধ্যে পড়ে গেলেন। আমি এই ব্যাপার নিয়ে আর বেশি আলোচনা করছি না, সময় প্রায় শেষ। আর আপনাদের এই আলোচনা বলতে গেলে আগামীতে আমরা এ নিয়ে আরো পুনরায় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে লাস্টে যে কথাটা বলতেছে, দেখেন, আমরা চিন্তা ভাবনা করি, 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে। আমি যদি কোনো কথা বলি, লোকে কি বলবে। আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে, এজন্য কথা বলতে পারি না। কিন্তু 50 বছর
পরে বুঝতে পারি লোকে তো কখনো আমাদের কথা চিন্তাই করেনি। এই যে মন গড়া কথা নিয়ে আপনি অযথা পুরো জীবনটাই শেষ করে, কে কি ভাববে, পাছে লোকে কিছু বলে, আর তখন কিন্তু কিছু করার থাকে না, সময় চলে গেলে আসবে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। ধন্যবাদ সবাইকে।